সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। আমাদের সঙ্গে সুযোগ দিয়েছেন আমাদের আরেক অতিথি ডাক্তার মুশতাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ ও সাবেক জিএস ডাকসু। ডাক্তার মুশতাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করেছি, আমরা কথা বলছিলাম, তো আপনার কাছে আমি যে বিষয়টা নিয়ে যাব সেটা হচ্ছে যে এরই মধ্যে ভোটাররা নির্বাচনী মাঠে নামতে শুরু করেছেন। তারা নামছেন, ভোট যদিও আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি, অনানুষ্ঠানিকভাবে তারা নামছেন। অর্থাৎ রাজনৈতিক যে পরিবেশ আমাদের কিছুদিন আগে যে পরিবেশে অস্থিতিশীলতা ছিল, আমরা কি বলতে পারি সেই জায়গাটা থেকে আমাদের উত্তরণ হয়েছে, কিছুটা স্থিতিশীলতা এসেছে? ধন্যবাদ। আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেছে আসতে। আসলে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে পাকিস্তানি শাসকরা বিদায় নেওয়ার পরে বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তাদের রাজনৈতিক প্রতিনিধিটা এখনও ঠিক সেইভাবে গঠিত হতে পারেনি। এই জন্য এত অস্থিরতা। আজকে দেখুন, বাংলাদেশের যেই পাকিস্তানিদের ফেলে দেওয়া আমলাতন্ত্র, তাদের যে অর্থনৈতিক স্বার্থ, তাদের যে বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশ, সেগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে তাদের রাজনৈতিক যে প্রতিনিধি, সেটা এখনও গড়ে ওঠার পর্যায়ে। পরিবর্তনের রাজনীতিটা বাদ দিলাম, যে আমরা স্বাধীন দেশের উপযোগী নতুন যে ব্যবস্থা, সেটা তো আমি দেখাই যাচ্ছে যে এখনও পর্যন্ত সেটা বেশ সেই রাজনীতির ধারাটা খুব দুর্বল। তো সেটার জন্য আমরা দেখি যে পরস্পর প্রতিদ্বন্দ্বী দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা ইদানিং জামায়াত ইসলামী, ইসলামিক দলগুলো, তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা করে নির্বাচনের মাধ্যমে সরকার অদল বদল হওয়া, সেটা কিন্তু এখনও আমি বলবো যে এখনও সেটা হুমকিটা দূর হয়নি, ঝুঁকিটা আছে। তবে জনাব তারেক রহমান যখন দেশে প্রত্যাবর্তন করলেন, সেই প্রতিযোগিতাটা যতখানি সংঘাতমুখর বা অনিশ্চয়তা, সেটার মাত্রা কমেছে, কিন্তু হুমকিটা দূর হয়নি। মাত্রা কমেছে, হুমকিটা দূর হয়নি। সাথে আমি একটু যোগ করি, যেহেতু নির্বাচন কমিশন তাদের হাতেই সব কিছু এখন দেখভালের দায়িত্ব থাকবে, এবং নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিংবা নির্বাচনের পরিবেশ দিয়েও অনেক কথা বলেছেন, অনেক প্রশ্ন এসেছে, এবং সেই সময়টা তো সামনে আস্তে আস্তে আরও ঘনিয়ে আসছে। কালো টাকার ছড়াছড়ি আমরা যেমন আগে দেখতাম, অস্ত্রের ঝঞ্ঝনা নাকি, বিশেষ করে এবার যে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি, বারবার এই কথাটা আসছে, সেটা কতটা চ্যালেঞ্জ হবে আমাদের নির্বাচন কমিশনের জন্য, সে জায়গাটা মোকাবিলা করা? আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছেন ইতিমধ্যে, কালো টাকার প্রভাব। নির্বাচন কমিশন কালো টাকার প্রভাব দূর করার বিষয়ে খুব একটা তারা আইন কানুনের ভিত্তিতেও খুব একটা তারা কিন্তু করতে পারেনি। সেক্ষেত্রে তারা বরঞ্চ আপনার মনোনয়নপত্রের জামানত অনেক বাড়িয়ে দিয়েছে, ফলে টাকাটাকে উৎসাহিত করা হয়েছে। নির্বাচনী খরচ সীমিত করলেও আগের চেয়ে অনেক বেশি হয়েছে। ফলে দৃশ্যত যে মারামারি কাটাকাটি, সেগুলো দমন করার দায়িত্ব হচ্ছে পুলিশ, তারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে। কিন্তু কালো টাকার প্রভাবকে যদি কার্যকরভাবে মোকাবেলা করা না যায়, তাহলে এই যে দেশ শাসন করার যে প্রতিযোগিতা, যেটা নির্বাচনের মাধ্যমে একটা প্রধান আসে, সেই মৌসুম আমি বলি, সেটা কিন্তু শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকে না। অস্ত্র তো আছেই বাইরে, কিন্তু অস্ত্র যারা চালনা করে তাদেরকে নিয়ন্ত্রণ করে কালো টাকার মালিকেরা। কারণ টাকা ছাড়া সেই অস্ত্র ব্যবহৃত হওয়া খুব মুশকিল, এবং টাকা থাকলে প্রশাসনকে প্রভাবিত করা যায়, মানুষের ভোটকে প্রভাবিত করার ঐতিহ্য আছে। কাজেই এই লুট হওয়া, অস্ত্রের শুধু নয়, লুট হওয়া টাকা, চুরি করা টাকা, সেটাকে যদি কার্যকরভাবে দমন করা যতখানি ব্যবস্থা করতে পারবে সরকার এবং নির্বাচন কমিশন, শুধু নির্বাচন কমিশন একা না, ততটুকু নির্বাচনটা প্রতিযোগিতামূলক হবে এবং শান্তিপূর্ণ হবে। কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত সে ধরনের কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে। পোস্টার তারা বন্ধ করেছে, এখানে টাকা খরচের একটা কম, কিন্তু পোস্টার বন্ধ করার পাশাপাশি বিলবোর্ড দিয়েছে। বিলবোর্ডের খরচ কিন্তু ক্ষেত্র বিশেষে পোস্টারের চেয়ে খরচটা বেশি। না, আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়গুলো, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এটা আইনশৃঙ্খলা
আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সম্পর্কিত হলেও আপনি যদি গোপনে গোপনে টাকা বিতরণ করেন, আর সেই টাকা মনিটরিং করার ব্যবস্থা যদি নির্বাচন কমিশন না করে, আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে টাকা দিয়ে আসলাম, আমি লুকিয়ে আপনাকে এমন সুবিধা দিলাম সেটা টাকার মানে দ্বারা প্রভাবিত, সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য যদি কার্যকর পন্থা গোয়েন্দা রিপোর্ট, আবার গোয়েন্দা রিপোর্ট আপনি বলেন, সেটা কিন্তু হতে হবে নিরপেক্ষ, একদম নিরপেক্ষ। নিরপেক্ষ। আপনি গোয়েন্দা রিপোর্ট আমার বিরুদ্ধে দিলেন, জলিল ভাইকে বিরুদ্ধে দিলেন না, অথবা উল্টোটা হলো জলিল ভাইকে আপনি নির্বাচন অযোগ্য ঘোষণা করলেন, সে এক সৎ এবং ন্যায়ভাবে করলো, কিন্তু আমি ঠিকই গোপনভাবে এই করলাম। জায়গাটার মানদণ্ড নিরূপণটা কিভাবে হবে? এটা একটা বড় ভূমিকা, আইন কানুনের ভূমিকা তো আছে। আরেকটা হচ্ছে মানুষের সচেতনতা। মানুষ যদি এরকম কালো টাকা মালিকদেরকে ঘৃণা করে, তাদের এই কিংবা সচেতন হয় কিংবা সোচ্চার হয়, হ্যাঁ, মানুষ যদি সংঘবদ্ধ থাকে এই কালো টাকার বিরুদ্ধে, তাহলে কিন্তু আইন প্রয়োগ করাটা সহজ হবে। ধন্যবাদ ডাক্তার মুশতাক হোসেন।